Live on. ওয়ালাইকুম সুদীপ্ত কুমার সর্দার, তোমার এখন দরকার। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আব্দুল হানিফ, মাশাআল্লাহ, আপনি নিয়মিত। ওয়ালাইকুম আসসালাম। নিয়াজ শরীফ, কেমন আছেন ভাইয়া? আচ্ছা, আল্লাহ শুকরিয়া। আমরা শুরু করি। এই ব্যাচে আছে তো 6,500। 6,500। আশা করি আমরা একটা ক্লাস ইতিমধ্যে ট্রান্সফরমেশন করেছি, আপনি বুঝেছেন এবং আমি যা বোঝাতে চেয়েছি আপনার বোধগম্য হয়েছে বলেই আমার বিশ্বাস। কথা ক্লিয়ার? এবং আমি আপনাকে যা বোঝাতে চেয়েছি সেটা আপনি বুঝেছেন। আচ্ছা, আমি যদি আপনাকে বলি, খেয়াল করে দেখেন, লাস্ট আমরা একটা নিয়ম পড়ছিলাম, সিং হিম, তাকে দেখে আই am delighted. Seeing him, তাকে দেখে I am delighted. So, হ্যাঁ, রাশেদ মুন্সি, ভালো আছি আলহামদুলিল্লাহ। স্টুডেন্ট ক্লাস 58, yes, ক্লাস 58 না 59? হ্যাঁ, ঠিক আছে, 58 হবে। শারিয়া তাওহীদ ভাইয়া, আপনাকে মনে হলো প্রথম লাইনে পেলাম। আচ্ছা, যাই হোক, ওকে, আল্লাহ শুকরিয়া। 58তম ক্লাস। আসেন দেখেন, আমরা অনেকগুলো ক্লাস করেছি। এটা হচ্ছে অলরেডি সিম্পল সেন্টেন্স। এটাকে কমপ্লেক্স করেন তো, যারা বিকালে ক্লাস করছেন তারা পারবেন ইনশাআল্লাহ। এটা কমপ্লেক্স করেন। ক্লাস 100টার মতো নিব, আরো টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ক্লাস ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস হবে, আর যেদিন ক্লাস হবে ডাবল ক্লাস, ফ্রি হ্যান্ড রাইটিংও চলবে আর প্র্যাকটিসও চলবে। সো টেনশন নেওয়ার কোনো কারণ নাই, আনলিমিটেড ক্লাস নিব। টেনশন নেওয়ার কোনো কারণই নাই। হ্যাঁ, আনলিমিটেড ক্লাস হবে। এটা পারা যাবে কিনা বলেন? আচ্ছা, যারা ক্লাস করছেন তাদের তো পারা উচিত, রাইট? I sing him, I am delighted. I am delighted, পারবেন না এটা? তাকে দেখে আমি আনন্দিত হই। ওই বিকালে যারা ক্লাস করছে অন্তত তারা তো রেসপন্স করা উচিত।
বিকালে যারা ক্লাস করছেন তারা রেসপন্স করেন, কেননা এখানে একটা বড় অংশ আছেন যারা শুধুমাত্র ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য ভর্তি হয়েছেন। যদিও গ্রামারটা ফ্রি হ্যান্ড রাইটিং, এরপরে আপনাদের ধারণা ফ্রি হ্যান্ড রাইটিং অন্য কিছু আর কি। যাই হোক, এক্ষেত্রে বোঝানোর কিছু নাই। নাম্বার 5 লিখেন। নাম্বার 5 ইনফিনিটিভ থাকলে, নাম্বার 5 লিখেন ইনফিনিটিভ। ইনফিনিটিভ থাকলে, নাম্বার 5 লিখেন ইনফিনিটিভ থাকলে কমপ্লেক্স হবে সো দ্যাট, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। আপনি একটা বিষয় খেয়াল করেন, ইনফিনিটিভ দ্বারা নরমালি উদ্দেশ্য প্রকাশ করা হয়, উদ্দেশ্য। যেমন আমি যদি বলি আই কেম হিয়ার, আমি এখানে এসেছি, আই কেম হিয়ার, আমি এখানে ভর্তি হয়েছি, আই কেম হিয়ার টু লার্ন ইংলিশ, টু লার্ন ইংলিশ। খেয়াল করে দেখেন, আই কেম হিয়ার টু লার্ন ইংলিশ। কেমন? তা আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে কেন? এই যে উদ্দেশ্য প্রকাশ করতেছে। আর নরমালি উদ্দেশ্য প্রকাশ করলে, নরমালি উদ্দেশ্য না, কোনো কষ্ট হয় না। আমার স্বপ্ন অনেক বড়, অনেক কিছু করতে হবে, আমার অনেক টাকা দরকার, অনেক দূরে যেতে হবে। সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, যেহেতু আমি শিল্পপতি না, শিল্পপতি হওয়ার মতো টাকা আমার কাছে নাই, মানুষের হেল্প করতে হলে আমাকে অনেক টাকা দরকার, এভাবেই করতে হবে। সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, যেহেতু ইনফিনিটিভ মানে 2 + v1, ইনফিনিটিভ মানে 2 + v1, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট। ওকে, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট। আচ্ছা, এবার লিখেন এখানে 1 2 1 2 ডট ডট সো, 1 2 ডট ডট সো। কেমন? আচ্ছা, আমরা এবার একটু খেয়াল করে দেখেন, আমরা জানি নন ফাইনাইট ভার্ব তিনটা, ইনফিনিটিভ, এরপরে হচ্ছে জেরান্ড, এরপরে পার্টিসিপল আইজিপি। আমরা জেরান্ডও দেখলাম, পার্টিসিপলও দেখলাম, এখন দেখতেছি ইনফিনিটিভ। সো নন ফাইনাইট ভার্বের গুরুত্ব বলে অস্বীকার করার কোনো সুযোগ নাই, নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, আমরা শুকরিয়া। তাহলে লিখেন দে, তারা এসেছিল, দে কেম, তারা এসেছিল, টু হেল্প আস, দে কেম, তারা এসেছিল টু হেল্প আস। খেয়াল করে দেখেন, দে কেম, তারা এসেছিল টু হেল্প আস, দে কেম, তারা এসেছিল টু হেল্প আস, তারা আমাদেরকে সাহায্য করতে এসেছিল। এবার খেয়াল করে দেখেন, এখানে আমি যদি বলি ফাইনাইট ভার্ব, তাহলে কেম হচ্ছে ফাইনাইট ভার্ব, কেম ফাইনাইট ভার্ব, এবং এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, এটা মাথায় রাখতে হবে। এখানে গুরুত্বপূর্ণ দুটো বিষয়, একটা হচ্ছে কেম ফাইনাইট ভার্ব, একটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। নাম্বার 2 টু হেল্প, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এবং এটা সিম্পল ইনফিনিটিভ, নন ফাইনাইট ভার্ব, এটা সিম্পল ইনফিনিটিভ। খেয়াল করে দেখেন, টু হেল্প, এটাই উদ্দেশ্য প্রকাশ করতেছে, উদ্দেশ্য। তারা এসেছিল, কেন এসেছিল? আমাদেরকে সাহায্য করতে, এটা উদ্দেশ্য। আমি যদি বলি টু হেল্প আস, অ্যাডভার্ব ফ্রেজ, সহজ কথা, তাহলে দে কেম, আর কেমটা ইনট্রানজিটিভ ভার্ব। খেয়াল করেন, ইনট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট নাই। এই গেল সিম্পল সেন্টেন্স নিয়ে কথাবার্তা। এবার যদি আমি যাই কমপ্লেক্সে, তাহলে কমপ্লেক্সে গেলে এগুলো মুখস্থ করেন না প্লিজ। কমপ্লেক্সে গেলে কি হবে? দে কেম, তারা এসেছিল, দে কেম, তারা এসেছিল। উদ্দেশ্য কি ছিল? সো দ্যাট, যাতে দে, এই যে আলটিমেটলি দেখেন আছে কেম, এই জন্য আর ক্যান হবে না, হবে কুড। দে কুড হেল্প আস, একটা বিষয় মাথায় রাখতে হবে, সিকোয়েন্স অফ টাইম। এখানে আছে দেখেন কেম, এই কারণে এখানে হয়ে গেছে কুড। এখানে যদি থাকতো কাম, এখানে হয়তো ক্যান। খেয়াল করেন, এই পরিবর্তনগুলো মুখস্থ করে হবে না। এখানে যদি থাকতো কাম, তাহলে এখানে হয়তো আপনার ক্যান। কেম থেকে তীর চলে দেন কুডের উপর, আর যদি লেখা সম্ভব হয় আক্ষরিকভাবে কাম থেকে তীর চলে দেন ক্যানের উপর। যদি কাম থাকতো, তারা আসে, নরমালি তারা আসে, দে কাম, তারা আসে, সো দ্যাট দে ক্যান হেল্প আস, যাতে তারা আমাকে সাহায্য করতে পারে। দে কেম, তারা আসতো, সো দ্যাট দে কুড হেল্প আস, তারা আমাদের সাহায্য করতে পারতো। কথা ক্লিয়ার? আচ্ছা, আল্লাহ শুকরিয়া।
এবার বলেন, সেটা হচ্ছে এখানে দুটো ভার্ব আছে, একটা ফাইনাইট একটা নন ফাইনাইট। তারা আপনার কাছে একটা নরমাল প্রশ্ন, তারা কি চায়? আসতে চায় না হেল্প করতে চায়? বলেন নরমাল কথা, তাদের উদ্দেশ্য কি? আসা না হেল্প করা? তাদের উদ্দেশ্য কি বলেন? আসা না হেল্প করা? আপনাদের উত্তরটা গুরুত্বপূর্ণ। তাদের উদ্দেশ্য কি? আসা না হেল্প করা? বলেন হেল্প। তাহলে এই যে দেখতেছেন ওয়ান্ট, ওয়ান্টের পরে হবে হেল্প, আর যেহেতু এখানে কেম আছে তাহলে এখানে অবশ্যই হবে আপনার দে, দে বসবে, দে দে। তারা চায়, তারা কি চায়? আসতে না হেল্প করতে? হেল্প করতে। যেহেতু কেম আছে তাই সিকোয়েন্স অফ টেন্স এটা হয়ে যাবে ওয়ান্টেড, ওয়ান্টেড। দে ওয়ান্টেড, তারা চায়, টু হেল্প আস, দে ওয়ান্টেড টু হেল্প আস। সো এই কারণে দে, তারা কেম এসেছিল, দে ওয়ান্টেড তারা চেয়েছিল, টু হেল্প আস, সো দে কেম তারা এই কারণে এসেছিল। আশা করি বুঝতে পারছেন। ওকে, যদি বুঝতে পারেন তাহলে একটা বাক্য দিচ্ছি, করেন সবাই। লিখেন আব্দুল্লাহ goes to Rohingya camp to distribute the money. করেন, আব্দুল্লাহ goes to Rohingya camp to distribute the money. আমি আপনাকে মেনশন করে দিচ্ছি, goes একমাত্র ফাইনাইট ভার্ব, to distribute infinitive non-finite verb, infinitive non-finite verb। আরে দে ওয়ান্ট না, ওয়ান্টেড, ওয়ান্টেড, দে ওয়ান্টেড। কেম আছে না, কেমের কারণে হবে ওয়ান্টেড। কেমের কারণে হবে ওয়ান্টেড। ওকে, করেন এবার সবাই। আছেন আপনারা? কোনো খবর নাই? আজিমুদ্দিন কোয়েল, আচ্ছা মাশাআল্লাহ। গুড, ওকে, সুন্দর। এই তো বুঝতে পারছেন, মাশাআল্লাহ। বুঝতে পারলে ভালো লাগে। তাহলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ যায়, আব্দুল্লাহ যায়, আব্দুল্লাহ। আচ্ছা ভালো কথা, আব্দুল্লাহ যাক। আব্দুল্লাহ কোথায় যায়? আব্দুল্লাহ, আব্দুল্লাহ গোস, আব্দুল্লাহ গোস টু রোহিঙ্গা ক্যাম্প সো দ্যাট, বা ইন অর্ডার দ্যাট, সো দ্যাট সবাই দেয়, ইন অর্ডার দ্যাট দিয়ে একটা করেন, ইন অর্ডার, ইন অর্ডার দ্যাট এই উদ্দেশ্যে, হি অবশ্যই ক্যান হবে, হি ক্যান ডিস্ট্রিবিউট, হি ক্যান ডিস্ট্রিবিউট দা মানি, টাকাগুলো সে টাকা বিতরণ করতে পারে। হ্যাঁ, সেম অ্যাজ আব্দুল্লাহর চাওয়াটা কি? আব্দুল্লাহর ওয়ান্ট চাওয়াটা হচ্ছে আপনার বিতরণ করা। তাহলে আব্দুল্লাহ, এখানে আব্দুল্লাহ যেহেতু গোজ আছে, প্রেজেন্ট টেন্স আছে, ওয়ান্টেড হবে না, হবে আব্দুল্লাহ ওয়ান্টস, আব্দুল্লাহ ওয়ান্টস টু ডিস্ট্রিবিউট মানি, আব্দুল্লাহ ডিস্ট্রিবিউট করতে চায়, আব্দুল্লাহ ওয়ান্টস টু ডিস্ট্রিবিউট দ্য মানি। এই কারণে so he goes to Rohingya camp. আল্লাহ শুকরিয়া। ওকে, খুবই সহজ সহজ
পারলে, না পারলে আরো কঠিন। খেয়াল করে দেখেন নাম্বার 6, এই নাম্বার 6টা গুরুত্বপূর্ণ। নাম্বার 6, হ্যাঁ, নাম্বার 6 খুবই গুরুত্বপূর্ণ, অনুবাদে কাজে লাগে। নাম্বার 6 দিয়ে লিখেন সবাই। নাম্বার 6 দিয়ে লিখেন যে সিম্পল সেন্টেন্সে লিখেন সিম্পল সেন্টেন্স এ, সিম্পল সেন্টেন্স এ, সিম্পল সেন্টেন্সে ব্যক্তি অবলিক বস্তু অবলিক প্রাণী অবলিক জড় পদার্থ, এগুলো আমরা প্রোনাউনের ক্লাসে দেখছি। অবলিক শিশু, মনে আছে? শিশু থাকলে সিম্পল সেন্টেন্সের রিলেটিভ প্রোনাউন হু, কখনো হুম, কখনো হুইজ, আবার কখনো দ্যাট। মনে আছে? হু, হুম, হুইজ, দ্যাট। মনে আছে? বলেন, যদি মনে থাকে তাহলে একটা প্রশ্ন করি, বলেন তো। বেবি হু হবে, হুইজ হবে, না দ্যাট হবে? বলেন, রিলেটিভ প্রোনাউন হিসেবে কি হবে বেবির পরে? হু হবে, হুইজ হবে, না দ্যাট হবে? হু, হুইজ, দ্যাট। মনে প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে, হইল না সে আমার। মনে প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে, হইল না সে আমার। যারা হুইজ দিছেন আপনাদেরকে বাপের কালেও ইংলিশ শেখানো সম্ভব না। মানে যারা হুইজ দিছেন এখানে আপনাকে বাপের কালে ইংলিশ কেউ শিখাইতে পারবে না। হুইজ সত্যি কথা পারবে না ভাই, এই জন্যই অনেক কষ্টের গানটা বললাম। এই সন্ধ্যায় তো বেবি নাম বোঝালে সাবরিনা তালুকদার, আপনার মাথা কি মোটা? এখানে বেবি ক্যাপিটাল লেটারে নেন। এটা যে ছোট বেবি আপনাকে কে বললো? এটা যদি বেবি শিশু হইতো, কমন নাম হইতো, তাহলে দা বেবি থাকতো। হু হবে, হু। মজা নেন, এখানে তো বলেই দিছি বেবি। বেবি এটা ক্যাপিটাল লেটার আছে। মানে হুজুর হোসেন মেজাজ খারাপ হয় ভাই এটাতে প্রশ্ন উত্তর ভুল করলে। হু ইজ দ্যাট, আর কম্পাউন্ড হবে হচ্ছে আপনার এন্ড। আচ্ছা, আলটিমেটলি তাহলে ব্যক্তি, এরপরে বস্তু, এরপরে প্রাণী, এরপরে জড় পদার্থ, শিশু থাকলে হু, হুম, হু ইজ দ্যাট, এরপরে হচ্ছে এন্ড। আচ্ছা, 19 আপনি পড়ছেন, লিখেন আই, একদম মুখস্থ লিখেন আই স এ ফ্লাইং বার্ড, বা আই স এ ক্রাইং বার্ড, এ ক্রাইং বেবি। প্রথম প্রশ্ন এই যে ফ্লাইং, প্রথম প্রশ্ন এটা ফ্লাইং, পার্টিসিপল না জেরাম? না রেগে যাওয়ার কিছু নাই রে ভাই, মন খারাপ হয়ে যায়। আমরা বিবেক জাগ্রত না, এটা দেখলে কষ্ট লাগে, বুঝছেন? মনে রাখবেন, যারা দিনের দায়ী তারা মানুষের বিপদে চলা দেখে কষ্ট পায়, কেননা তারা কোরআন হাদিসের মাধ্যমে জাহান্নামের বিভৎসতা দেখতে পায় চোখ দিয়ে। এদের সাবরিনা তালুকদার আবার মানে জেনাম অ্যান্সার করে বসে আছে, মেজাজ খারাপ হয়ে যাবে। ফ্লাইং বার্ড, বার্ড ইজ ফ্লাইং, ইজ দ্বারা রিপ্লেস করা যায়, বার্ড ইজ ফ্লাইং, বার্ড ইজ ফ্লাইং, বার্ড ইজ ফ্লাইং। মাশাআল্লাহ, মনে আছে কিনা একটু চেক করি, বলেন তো। লুলিং সং, ঘুম পাড়ানি গান, লুলিং সং, এই লুলিংটা পার্টিসিপল না জেরাম?
এই লুলিংটা পার্টিসিপল না জেরান? লুলিং সং বলেন। আমার রেগে দাও দেখেন না ভাই, ওসব মানে ডাক্তার এসব ইয়ে রাখেন, এসব স্ট্রাকচার রাখেন, এসব স্ট্রাকচার দিয়ে সব হয় না। লুলিং সং ঘুম পাড়ানি গান, পার্টিসিপল না জেরান? ভালো কথা, জেরান, ভালো লাগলো। এবার বলেন এটা কোন পার্টস অফ স্পিচ? কোন, এই যে লুলিংটা, লুলিং কোন পার্টস অফ স্পিচ? লুলিং কোন পার্টস অফ স্পিচ বলেন? লুলিং সং এটা কোন পার্টস অফ স্পিচ? অন্তর দাঁড়িয়া একটু পড়তে হবে। আহারে আহা, বলছিলাম ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি যদি একসাথে লিখি তো বলতে পারেন ঢাকাটা কোন পার্টস অফ স্পিচ? ঢাকাটা বলতে পারেন ঢাকাটা কোন পার্টস অফ স্পিচ? ঢাকা বলতে পারেন ঢাকা কোন পার্টস অফ স্পিচ? ঢাকা যদি অ্যাডজেক্টিভ হয়, ঢাকা, তাহলে এ যদি অ্যাডজেক্টিভ হয়, এ যদি অ্যাডজেক্টিভ হয়, ঢাকা যদি অ্যাডজেক্টিভ হয়, ঢাকা ইউনিভার্সিটি ঢাকা যদি অ্যাডজেক্টিভ হয়, এ নাউন ছিল অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তো লুলিং সং এটা জেরান, জেরান কাজ করে নাউনের মতো, সংটা নাউন, দুটা নাউন পাশাপাশি বসলে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ। এটা জেরান এবং এটা অ্যাডজেক্টিভ, এটা আমাকে মেনে নিতে হবে। মানে ভার্বের সাথে আইএনজি অ্যাডজেক্টিভ মানে হিসেবে পার্টিসিপল তা না, জেরান্ড হতে পারে। আমি আপনাকে শিখাইছিলাম জেরান একটা জায়গায় অ্যাডজেক্টিভের মতো কাজ করে, মাইন্ড চিপাই, সেটা হচ্ছে কম্পাউন্ড নাউন। এটা খুব ভালো করে শিখাইছিলাম, এটা খুব ভালো করে শিখাইছিলাম। যাই হোক, অধিকার না দেয়, বললাম না দক্ষতার প্রয়োজনে হচ্ছে কাজ করতে হবে। তাহলে দেখেন আই স এ ফ্লাইং বার্ড, এই সটা হচ্ছে ফাইনাইট বার্ড। এখানে আছে দেখেন বার্ড, পাখি, বার্ড আছে, ইতর প্রাণী আছে দেখেন বার্ড। তাহলে হুইস আসবে, হুইস, এগুলো তো মুখস্থ। তাহলে আই স এ বার্ড, হুইস দ্বারা বার্ডকে বোঝাচ্ছে। আই স এ বার্ড which was flying, I saw a bird which was flying। এবং এটা দিয়ে যদি আমি ক্লজ আলোচনা করি, ক্লজ আলোচনা করলে হবে I saw a bird, এটা হবে প্রিন্সিপাল ক্লজ। I saw a bird, a bird এটা অ্যান্টিসিডেন্ট, a bird অ্যান্টিসিডেন্ট। আর which রিলেটিভ প্রোনাউন, which অ্যান্টিসিডেন্টের পরবর্তী ক্লজের নাম অ্যাডজেক্টিভ ক্লজ। আর a bird which was flying এটা আবার পুরোটাই অবজেক্ট, এটা আবার নাউন ক্লজ। শিখাইছিলাম রে ভাই, এগুলো অনেক ভালোবেসে শিখাইছিলাম, কথা বলছেন, এগুলো অনেক ভালোবেসে শিখাইছিলেন। রাশেদ মুন্সি, কান বরাবর এমন একটা জাতি দিব, 3 দিন ঘুমায় থাকবেন। সি আইএনজি গ্রহণ করে, সি কন্টিনিউয়াস হয় না, আফটার সিং হয়, আই এম সিং হয় না। এটা টেন্সের ক্লাসে পড়াইছি। কেউ কমেন্ট করতেছে কয় পেজ রাখবো, আর ওর রিপ্লাই দেওয়ার জন্য একজন মরিয়া হয়ে গেছে, বুঝেছেন? মানে আমরা নিজেদের নিয়ে ব্যস্ত হচ্ছে, অন্যকে নিয়ে ব্যস্ত হতে বেশি পছন্দ করি। আবার লাভ রেক্ট দিচ্ছে, মা গো মা, ও মা, কি মহান কাজ। সারাদিনে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট বা সামথিং করে নিলে 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়। এই সময় দেওয়ার মতো সময় আপনার নাই। আপনি ফজরে নামাজ পড়েন না, আবার আপনি চান খেলাফত কায়েম হবে, সামান্য একটা বিধান মানতে গিয়ে আপনার যত জড়সড়, আর আপনি আবার খেলাফতের আইন চান বাংলাদেশে। আচ্ছা,
তাহলে লিখেন আই স এ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং। আচ্ছা, এবার যদি আমি আপনাকে বলি, খেয়াল করে দেখেন, এটা কম্পাউন্ড হবে আই স এ বার্ড এন্ড আমি তো আর উঠছিলাম না, পাখিটা উঠছিল, ইট ওয়াজ ফ্লাইং। ইট ওয়াজ কি হবে? ফ্লাইং। আচ্ছা, গেল। এবার আপনার কাছে আমার প্রশ্ন, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাকে শেখাতে চাই। দেখেন, ফান করেন না, রিলেটিভ প্রোনাউন আপনারা জানেন। যখন আমি কোচিং ক্লাস নিতাম তারা রিলেটিভ প্রোনাউন জানতো না, আপনি কিন্তু জানেন। আমি যদি বলি, দেখেন, আই ইট রাইস, আই ইট রাইস, এই বাক্যের কমপ্লেক্স করেন তো সবাই। হ্যাঁ, টুরুলা, আই ইট রাইস। এখানে দেখেন আলটিমেটলি একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব আছে, রাইস আছে। নাও এই বাক্যের কম্পাউন্ড কমপ্লেক্স করেন তো সবাই। আরে প্যাসিভ করতে বলি নাই, খালিকুর জামান, মাথা মোটা নাকি? প্যাসিভ করতে বলছি, কমপ্লেক্স করতে বলছি। তামান্না আক্তার ওপি, হুইসের আগে ভাব আছে, অ্যান্টিসিডেন্ট কই? সাবরিনা তালুকদার, দ্যাটের আগে ভাব আছে, অ্যান্টিসিডেন্ট কই? খালি আপনার যেভাবে ইচ্ছে করে দিবেন, হয়ে গেল। হ্যাঁ, না পারলে চুপ থাকেন, ভুলভাল অ্যান্সার করেন না। ও বাপরে বাপ, এসে বিশ্বাস, থ্যাঙ্কস এ লট, থ্যাঙ্কস এ লট ভাইয়া। শাহরিয়ার আহমেদ তৌফিক, মানে সবাই একটা একটা করে পারতেছেন। দেখেন, আমি আপনাকে একটা সহজ কথা বলি, অনুবাদ নিয়ে আমি যতগুলো নতুন ধারা বিবর্তন করছি বাংলাদেশে, এটা খুব কম টিচার করছে। সহজ কথা আপনাকে বলি, অনুবাদের নতুন যত চিন্তা আমি বিবর্তন করছি, আমি খুব পারি না, কিন্তু যত নতুন চিন্তা আমি বিবর্তন করছি, এটা খুব কম মানুষ করছে। আমি আপনাকে সহজ করে বলি, আলটিমেটলি যারা এক্সাম দিবে, সবাই এক্সাম দিবে। আমি আপনাকে কথা বলছিলাম যে সিনোনিম অ্যান্টোনিম বাড়াতে হবে। অর্থনৈতিক সংকট আপনারা আগে 9 জন লিখছে, ইকোনমিক ক্রাইসিস আপনিও লিখছেন 10ম ইকোনমিক ক্রাইসিস। আগের সাথে আপনার কোনো পার্থক্য নাই, এটা হচ্ছে সহজ কথা। আগের 9 জন লিখছে ইকোনমিক ক্রাইসিস, আপনি নতুন কিছু ইউজ করবেন, এটাই প্রত্যাশা করে তারা। সো আপনিও দিচ্ছেন ইকোনমিক ক্রাইসিস, খাতাও ক্রাইসিসে পড়ে গেছে, আর যে খাতা দেখবে সেও ক্রাইসিসে পড়ে আছে। সহজ কথা। আমি আপনাকে যা বোঝানোর চেষ্টা করতেছি, ভালোবেসে বোঝেন। এই বাক্যটা আপনি যদি বুঝেন, এই বাক্যটার একটা না 3টা কমপ্লেক্স হওয়া সম্ভব। 3টা, এই বাক্যটার 3টা কমপ্লেক্স হওয়া সম্ভব, একটা না, আপনি যদি বোঝেন। মনে রাখবেন, ইংলিশ বাক্যে যেমন হচ্ছে, দেখবেন ওই যে বিধবা, যারা বিধবা হয় তাদের এলাকায়, আমার এলাকায় বলে আড়ি, আর বলে আড়ি আল্লাহ আছে। আর ইংলিশ বাক্যে যার কেউ নাই, তার ইট আছে, ইট। ইংলিশ বাক্যে যার সাবজেক্ট হওয়ার কেউ নাই, তার ইট আছে। তাহলে আপনাকে বুঝে বুঝে কাজ করতে হবে। আপনি যদি প্রথমে বসান, ইট ইজ, আই, ইট ইজ কি আই। খেয়াল করেন, এখানে আইও আছে, আবার রাইসও আছে। দেখেন, আই একটা প্রোনাউন, রাইস হচ্ছে একটা নাউন। আপনি যদি বসান ইট ইজ আই তো ব্যক্তি, ব্যক্তির সাথে কি হবে? হু। যে কি করে? ইট রাইস, যে ভাত খায়। এই যে দেখেন আপনি, আই ইট রাইস, ওই ব্যাপারটাই থেকে গেল। আমি আপনাকে কি বলছি, সিম্পল থেকে কমপ্লেক্স করবেন, কিন্তু কোনোভাবেই স্ট্রাকচারে পরিবর্তন হবে, কিন্তু অর্থগত কোনো পরিবর্তন আসবে না। খেয়াল করেন, তাহলে আলটিমেটলি ইট ইজ আই হু ইট রাইস। এই যে আই ইট রাইস, দেখেন, এই যে আই ইট রাইস, এই যে দেখেন থেকে গেছে। আমি যদি আপনাকে বলি, খেয়াল করে দেখেন, ইট, আপনি যদি এবার বসান ইট ইজ রাইস, ইট ইজ কি? রাইস। রাইসের পাশে তার আপনি হু বসাতে পারেন না। রাইস হচ্ছে বস্তু, বস্তু জাতীয়। রাইসের সাথে তার হু বসবে না, রাইসের সাথে অবশ্যই কি বলবে? হুইস।
যেটা কি বলে আই ইট, আমি খাই, আই ইট। এইটা খেয়াল করে দেখেন, আই ইট রাইস। কথা বুঝছেন? এবার কি হতে পারে, আমি আপনাকে প্যাসিভ শিখাইছি, প্যাসিভ এগুলো মুখস্থ করলে হয় না। আমি আপনাকে টেন্সও শিখাইছি। আমি যদি বলি ইট ইজ রাইস, ইট ইজ রাইস, হুইচ যা ইজ ইটেন, হুইচ ইজ ইটেন, ওই যে রাইস ইজ ইটেন বাই মি, প্যাসিভ। এটা একজন পার্সন এসে বিশ্বাস, খুব ভালো লাগছে আমার। আর ইট ইজ আই প্রোনাউনের ক্লাসে পড়ছেন, বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, এটা একদম শুরুর ক্লাসে পড়ছেন। বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, এটা একদম শুরুর ক্লাসে পড়ছেন প্রোনাউনের। সবই পড়াইছি রে ভাই, ইন্টার কানেক্টেড সব বিষয় আমি আপনাকে পড়াইছি। এবার একটু খেয়াল করে দেখেন, ইট ইজ আই, ইট ইজ কি আই। এখান থেকে যে কোনো একটা বাক্য আপনি কমপ্লেক্স করে দেন, তাহলে লিখেন তো ভাই, মহান সে বাক্য আই লাভ ইউ, এটারও তিনটা কমপ্লেক্স হবে, করেন তো ভাই। এটারও তিনটা কমপ্লেক্স হবে, করেন তো ভাই। আই লাভ ইউ, ইউ না দিয়ে পরিমণি দিতে পারেন। ইউ না দিয়ে পরিমণিও দিতে পারেন। করেন, তিনটায় করেন, তিনটায় লিখে কমেন্ট করেন, তিনটায়, নাহলে কমেন্ট করার দরকার নেই। তিনটাই কমেন্ট চাই প্রত্যেকে। আদৌ সামাদ হয় নাই। তাসলিম জেরিন, আপনি এই ভুলটা করলেন। আহা, মাহমুদা প্রিয়া সেম ভুল। অন্তর দাঁড়িয়ে হয় নাই, লাস্টেরটা হয় নাই, খেয়াল করেন। তাহলে ইট ইজ আই হু, ইট ইজ আই হু লাভ ইউ গেল। ইট ইজ ইউ, ইট ইজ ইউ হুম, ইট ইজ ইউ হুম যাকে আই লাভ। আপনাকে ভাবতে হবে হুম কেন আসলো। এতে ইটের সাবজেক্ট হচ্ছে ইট, লাভের সাবজেক্ট হচ্ছে আই। এবার কেন এক্সট্রা কোনো ভার্ব নাই, হু দিলে তো ভার্ব দিতে হবে, মাথায় ঢোকেন। এবার খেয়াল করে দেখেন, ইট ইজ ইউ, ঠিক আছে, এ পর্যন্ত ঠিক আছে, ইট ইজ ইউ। হু আমরা পড়ছিলাম রিলেটিভ প্রোনাউনের পরে ফাইনাইট ভার্ব নির্ধারিত হয় অ্যান্টিসিডেন্ট অনুসারে। তো ভাই ইউ এর সাথে ইজ কবে থেকে হলো, ইউ এর সাথে তো ভাই আর হবে। ইট ইজ ইউ হু আর লাভড বাই মি, তাহলে ইজ দিচ্ছেন কেন ভাই? না আমি যদি বলি দে, দে হু, তো হু ইজ হবে, বলেন দে হু ইজ হবে, আপনি দিচ্ছেন কেন ভাই? ইউ হু ইজ কবে থেকে হলো, ইজ হবে কেন, আর হবে।
আপনি তো আগেরটা মুখস্থ করছেন। আমার কি করতেছেন, এই জায়গায় আপনি হুম বসাচ্ছেন। আপনি কি বলো না পাঠা, মাইন্ড করেন না। এই জায়গায় হুম হবে কিভাবে? আমি যদি আপনাকে এই জায়গাটা শূন্যস্থান দিই, এই জায়গাটা শূন্যস্থান দিই, ইট ইজ ইউ ড্যাশ ইজ লাভড বাই মি। তাহলে আমি যদি আপনাকে এখন অপশন দিই হু, অপশন বি হুম, বলেন তো কি হবে? আপনি হুম দিচ্ছেন কেন? আপনি হুম দিচ্ছেন কেন? রিলেটিভ প্রোনাউনের নিয়ম অ্যাপ্লাই করেন। ইট ইজ ইউ। এবার বলেন এই শূন্যস্থানে কি হবে? আপনার মাথা কি মোটা না মানে দ্বিগুণ? তাহলে ইট ইজ ইউ হু ইজ লাভড বাই মি। বলেন আপনি এখানে কি হবে? তাহলে হোম বসাচ্ছেন কেন? আপনি হোম দিচ্ছেন কেন? দাদা হোম দিচ্ছেন কেন দিচ্ছেন? উত্তর দেন। আপনি যে আপনি বসাচ্ছেন, আপনার মাথার ভাবনা নাই? এটা কি গার্লফ্রেন্ডের হাত? খালি মন থেকে চাই তাই ইচ্ছা মতো যা ইচ্ছা করি? এটা গ্রামার। এটা গার্লফ্রেন্ডের হাত না শোনা, এটা গ্রামার। হু আর হুম আসার জায়গা আছে। তাহলে এখানে আলটিমেটলি ভালো করে দেখেন, এখানে আলটিমেটলি ইজ একটা ভার্ব, ইজ একটা ভার্ব, এই ইজ একটা ভার্ব, ইজ এর সাবজেক্ট ইট। তো এটা তো ইউ তো অবজেক্ট, এই ইজ এর তো একটা সাবজেক্ট লাগে, এই কারণে হু বসবে। হু দ্বারা ইউ কে বোঝাবে, কিন্তু ইজ এর সাবজেক্ট তো হু। আমরা তো বোঝা রাখবে, আমি আপনাকে তো রিলেটিভ প্রোনাউন পড়াইছি। আমি আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিং কেমনে শেখাবো? আপনি হু বা হোম বসানো শেখেন নাই, ফ্রি হ্যান্ড রাইটিং আমি কেমনে যাবো বলেন? আপনি এই জাতীয় বাক্য পড়ছেন, খেয়াল করেন। ইট ওয়াজ আই, হু হেল্পড ইউ, ইট ওয়াজ আই। এই অংশটুকুর বাংলা কি জানেন? ইট ওয়াজ আই এর বাংলা কি জানেন? ইট ওয়াজ আই এর বাংলা কি জানেন? এই তুমি সেই তুমি যাকে আমি চাই, জান তুমি প্রাণ তুমি বুকে আছো তাই। এর বাংলা হচ্ছে দুইটা, আমি এই প্রত্যয়, এই সে আমি। এই বাংলা হচ্ছে দুইটা, কথা বলছেন। আমি ই প্রত্যয়, কথা বলছেন। এবার খেয়াল করেন ভাই, 36তম বিশেষ, 36তম বাংলা টু ইংলিশ অনুবাদ। উনিশশো 71 সালে মুক্তিযুদ্ধই আমাদের অস্তিত্বের ঠিকানা। 1971 সালের মুক্তিযুদ্ধ, এই যে দেখেন মুক্তিযুদ্ধই, মুক্তিযুদ্ধই, বা আমি যদি বলি যে মহান মুক্তিযুদ্ধ, 1971 না,
ভেবেছিল মহান মুক্তিযুদ্ধই আমাদের অস্তিত্বের ঠিকানা। গ্যারান্টি দিচ্ছি বাংলাদেশের 99% পোলাপান এই বাক্যটা বা এই সিম্পল সেন্টেন্স অনুবাদ করবে। 99% এই বাক্যটা সিম্পল অনুবাদ করবে। ভাই এই বাক্যটা যদি সিম্পল অনুবাদ করা যায়, মানে আই ট্রাইস, আপনি খেয়াল করেন আই ট্রাইস এই বাক্যের যদি তিনটা কমপ্লেক্স হতে পারে, তাহলে আমি ভাত খাই এই বাক্যের অনুবাদ আই ট্রাইসও হতে পারে, আবার এই তিনটা কমপ্লেক্সে আপনি রিপ্লেস করলেন এই তিনটাও হতে পারে, আবার কম্পাউন্ড করা যায়, কম্পাউন্ডটাও অনুবাদ হতে পারে। ভাবেন মুক্তিযুদ্ধই, তাহলে ইট ইজ দ্য গ্রেটেস্ট লিবারেশন ওয়ার। এই সেই মুক্তিযুদ্ধ, এই সেই মুক্তিযুদ্ধ, খেয়াল করেন এই সেই মুক্তিযুদ্ধ। আমি যদি আপনাকে বলি, খেয়াল করে দেখেন, আমি যদি বলি যে যুক্তরাষ্ট্রই রাশিয়া ইউক্রেন যুদ্ধে উস্কানি দিচ্ছে, আপনি কি ভাববেন? যুক্তরাষ্ট্র সাবজেক্ট, উস্কানি দিচ্ছে ভাব। খুবই সিম্পলে করবেন, তাহলে যুক্তরাষ্ট্রই। এবার কোটার অনুবাদ সিম্পলেও করা যায়, আবার আপনি বলতে পারেন ইট ইজ দ্য ইউএসএ হু কি করতেছে, প্রভোকস বা ইজ প্রভোকিং, উস্কানি দিচ্ছে, ইজ প্রভোকিং রাশিয়া ইউক্রেন ওয়ার। আমার কথা বুঝছেন ভাই? আপনাকে বুঝতে হবে ভাই, এগুলো বুঝে কাজ করতে হবে, এগুলো বোঝার বিষয়। ভাবতেছেন ট্রান্সফরমেশন ঠাডা উত্তর মুখস্থ করে মেলা দিব। ট্রান্সফরমেশনে যে কি হেল্প ফ্রি হ্যান্ড রাইটিং এ, কথা বোঝাইতে পারছি কিনা বলেন? ক্লিয়ার? ওকে, আর শেখানোর কিছু নাই, ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটা নিয়ম আছে, আমি দিয়ে শেষ করতেছি। আবারও বলি, যেদিন আপনাদের ক্লাস আমি ঘোষণা করব, গ্রামার ফর্মালি আজকে শেষ। আমি আপনাকে ন্যারেশনের নিয়মটা দিয়ে দিচ্ছি, ন্যারেশনের পিডিএফটা দিয়ে দিব, ন্যারেশনের পিডিএফটা তুলবেন, আর ট্যাগ কোশ্চেন এটাও করবো ইনশাআল্লাহ। সো হচ্ছে ট্যাগ কোশ্চেন বিসিএস এ নাই, এটা বিসিএস এ আসে নাই গত বিগত সালে, তবে আপনার পিএসসি নন ক্যাডার বা বিভিন্ন জবের জন্য এটা আসবে বা লাগে, মাঝে মাঝে দেয়। আর্টিকেলও ছিল না, এরপরে আমি আপনাকে দেখাইছি, ট্যাগ কোশ্চেনটাও পড়াবো ইনশাআল্লাহ। তো আমি ন্যারেশনের নোটটা দিয়ে দিচ্ছি। ন্যারেশনের 38 বিসিএস এ একবার আসছে, 35 থেকে 44-এর মধ্যে 38-এ একবার আসছে। তো আমি আপনাকে দিয়ে দিচ্ছি, ট্রান্সফরমেশনের পিডিএফটা দিয়ে দিব কালকে। আর যেদিন আমি ক্লাস ঘোষণা করব ওই দিন ক্লাস হবে ডাবল, দুপুরবেলা হবে কি বলে প্র্যাকটিস, আর রাত্রে হবে ফ্রি হ্যান্ড রাইটিং। সো প্যারালাল ক্লাস চলবে ইনশাআল্লাহ। আমরা মার্চের মধ্যে আমাদের কোর্সটা সমাপ্তি করবো ইনশাআল্লাহ। সো যেহেতু আমি কি বলে কথা দিয়েছি যে হচ্ছে আপনার কি বলে আমি আপনাদের কথা দিয়েছি যে প্র্যাকটিস করাবো, সো এটা অবশ্যই অব্যাহত থাকবে, এবং দেখবেন গুনে গুনে ক্লাস প্রায় আমি বলছিলাম 80, এটা প্রায় 100 হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের দক্ষতা না আসা পর্যন্ত এই সংগ্রামটা চলবে। আমার কথায় রাগ করেন না, আমার কথায় মাইন্ড করেন না। আমার উদ্দেশ্য আপনার মাথার খোলা, আমার উদ্দেশ্য আপনার অনুভূতি জাগ্রত করা, আমার উদ্দেশ্য আপনার বিবেকটাকে জাগ্রত করা। সো আপনি যদি আমার কথা মাইন্ড করেন, আপনি এমনি মাইন্ড করে থাকেন, এর উপর মাইন্ড করেন, ওর উপর করেন, বাপ মায়ের উপর করেন, গার্লফ্রেন্ডের উপর করেন, আপনি এমনি মাইন্ডের উপর থাকেন, আমার কথাতে মাইন্ড করবেন, এটা আমি নর্মালি জানি। সো এত ভেবে আসলে কথা বলা সম্ভব না। যত স্টুডেন্ট আপনাদের সকলের মেন্টালিটি ভেবে আসলে কথা বলা সম্ভব না। আমি যেরকম, আমি যেই লেভেলের, আমি যেভাবে শাসন করি, এটা আমি এভাবে চলবো। যার ভালো লাগবে নেবেন, যার ভালো লাগবে না মানে গালি দিয়ে চলে যাবেন। খুবই সিম্পল,
বাট আপনি একসময় বুঝবেন, আপনার হেদায়েত হবে। কেমন? আসেন। আচ্ছা, 7 নাম্বার নিয়ম লিখেন। 7 নাম্বার ওই যে পড়ছেন ডিসপাইট, খেয়াল করে দেখেন ডিসপাইট সত্ত্বেও, ডিসপাইট আর হচ্ছে আপনার ইন স্পাইট অফ। খেয়াল করেন, আমি এগুলো আপনাকে বলছি, ডিসপাইট, ইন স্পাইট অফ, এগুলো ডিসপাইট, ডিসপাইট হচ্ছে প্রিপজিশন, আর ইন স্পাইট অফ শুরু আর শেষে আছে, এর নাম হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। ডিসপাইট যদি থাকে সরল বাক্যে তাহলে কমপ্লেক্সে হয় দো বা অলদো। খেয়াল করে দেখেন দো বা অলদো, এই বিপরীত জাতীয় বাক্যগুলো আসবে অনুবাদে, আর কম্পাউন্ডে হচ্ছে বাট। সেই ঐতিহাসিক বাক্য, তাই না? সেই ঐতিহাসিক বাক্য এগুলো আপনি পারবেন। ডিসপাইট, তাহলে আমি যদি বলি দেখেন হচ্ছে ডিসপাইট, ডিসপাইট হিজ প্রপার্টি, ডিসপাইট হিজ প্রপার্টি, খেয়াল করে দেখেন ডিসপাইট হিজ প্রপার্টি, তার দারিদ্রতা সত্ত্বেও হি ইজ অনেস্ট, সে সৎ। আপনি ভালো করে জানেন এই যে ডিসপাইট, ইন স্পাইট অফ, দো অলদো এবং বাট, এদের সেন্স হচ্ছে দো অলদো বাট, এদের সেন্স হচ্ছে, এদের সেন্সটা হচ্ছে প্রথম অংশ যদি হয় পজিটিভ তাহলে পরের অংশ হবে নেগেটিভ, আর প্রথম অংশ যদি হয় নেগেটিভ পরের সেন্সটা হবে পজিটিভ। এটা সেম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই পাঁচটা বিষয়ের মানে, আচ্ছা এই পাঁচটা বিষয়ের মূল বক্তব্য হচ্ছে প্রথমটা যদি হয় নেগেটিভ পরেরটা হবে পজিটিভ, মানে যে ডান আর বাম। এভাবে খেয়াল করেন, আমরা যেহেতু বাম সাইড থেকে লেখা শুরু করি, এই যে বাম সাইড থেকে লেখা শুরু করি বোর্ডে বা খাতায়, তাহলে প্রথমটা যদি হয় নেগেটিভ পরেরটা হবে পজিটিভ, আর প্রথমটা যদি হয় পজিটিভ পরেরটা হবে নেগেটিভ। কথা ক্লিয়ার কিনা? আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে ডিসপাইট হিজ প্রপার্টি আপনি ভালো করে জানেন, প্রপার্টি আপনি ভালো করে জানেন, প্রপার্টি, এই প্রপার্টিটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার্টি অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার্টি। তাহলে তার দারিদ্রতা সত্ত্বেও এখানে ইজ আছে, তাহলে আলটিমেটলি খেয়াল করে দেখেন দো, দো অলদো যেগুলো দিতে পারবেন, দো হি ইজ পোর, দো হি ইজ পোর। খেয়াল করেন মানে ট্রান্স এটা খেয়াল করেন, প্রপার্টি ছিল অ্যাবস্ট্রাক্ট নাউন আর পোর হচ্ছে অ্যাডজেক্টিভ। দো হি ইজ পোর, এটা নো চেঞ্জ, এটা হুবহু বসে যাবে। আর এখানে কি হবে, এখানে দুই ভাবে লেখা যায়, একটা হচ্ছে হি ইজ পোর কমা বাট হি ইজ অনেস্ট। ক্লজের ক্লাসে শিখাইছি, খেয়াল করে দেখেন যে কোঅর্ডিনেট কনজাংশনের পরে সাবজেক্ট থাকলে কোঅর্ডিনেট কনজাংশনের আগে কমা দিতে হয়, এটা আপনাকে শিখাইছি। খেয়াল করে দেখেন, কোঅর্ডিনেট কনজাংশনের পরে সাবজেক্ট থাকলে, কোঅর্ডিনেট কনজাংশনের পরে সাবজেক্ট থাকলে কোঅর্ডিনেট কনজাংশনের আগে কমা দিতে হয়। খেয়াল করে দেখেন। হ্যাঁ, কালকে আপনাদের ডাবল ক্লাস হবে, কালকে ইনশাআল্লাহ প্র্যাকটিস করাবো। আর হচ্ছে আমার যদি সম্ভব হয় টাইপ করবো আমি ওই কি বলে ক্লিপস থেকে। আমরা মাস্টার বই শেষ করবো, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, প্যারালাল চলবে আর কি। আপনাদেরকে অবশ্যই আপনাদের প্রাপ্তি মানে প্রত্যাশার চেয়েও দুটা ক্লাস হলেও বেশি নিব, এটা মাথায় রাখবেন। আপনাদের যে প্রত্যাশা তার চেয়ে দুটো বেশি হলেও ক্লাস নিব ইনশাআল্লাহ। আচ্ছা, এটা বুঝছিলাম, এটা নিয়ে কথা বলার সুযোগ নাই। 8 নাম্বার লিখেন। 8 নাম্বার খুবই সহজ, সেটা হচ্ছে আলটিমেটলি দেখেন বিকজ অফ এরপরে মনে রাখবেন বিকজ অফ এর পরে নাউন ফ্রেজ বসে, কখনো কনজাংশন বসবে না। ডিউ টু মানে কারণে, ডিউ টু, আর একটা হচ্ছে ওয়িং টু, ওই যে ওয়িং টু, সবাই লিখে ডিউ টু বা বিকজ অফ, আপনি এখন থেকে ইউজ করে শিখবেন ওয়িং টু, এটা খুবই গুরুত্বপূর্ণ। ওয়িং টু বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, আমি বলে দিব। ধরেন আমি আপনাকে বললাম নাউন চ্যাপ্টার দেখে আসবেন, প্রথম 100টা প্রশ্ন আমি ক্লাসে দাঁড়াবো, বলবো 1 থেকে 10 পর্যন্ত কারো সমস্যা আছে কিনা, আপনি বলবেন। এরপরে 10 থেকে, এভাবে যদি সলভ ক্লাস হয়, এভাবে যদি আমরা প্র্যাকটিস করি, আমাদের রুলস গুলো বারবার আমি আপনাকে বারবার মাথায় রিকল করাই দিব যে ওটা ওই নিয়ম, আপনার উপকার হবে কিনা বলেন। আচ্ছা, তাহলে এখন থেকে বেশিরভাগ কোনো কারণে আসলে ইউজ করবেন ওয়িং টু যদি থাকে তাহলে এটা কমপ্লেক্স হতে পারে বিকজ, অথবা অ্যাজ অথবা সিন্স। কমপ্লেক্সে হতে পারে বিকজ অথবা অ্যাজ অথবা সিন্স, আর কম্পাউন্ডে হতে পারে হচ্ছে আপনার কি, কম্পাউন্ডে হয় কি এন্ড, কম্পাউন্ডে হয় হচ্ছে আপনার এন্ড। কেমন? কম্পাউন্ডে হয় হচ্ছে আপনার এন্ড। আচ্ছা, আল্লাহ শুকরিয়া।
আমরা দেখবো ভাই, আমি আপনাদের হাত এত দ্রুত ছেড়ে দিব না। যেখানে নিজের রক্তের টাকা, ঘামানো টাকা মানুষের জন্য বিলাই দিই, যেখানে নিজের রক্ত ঘামানো টাকা দিয়ে তেল কিনে মানুষের বিপদে দৌড়ে বেড়ায়, সেখানে আপনাদেরকে টাকা নিচ্ছে আপনাদের জন্য উজাড় করে দিতে আমার বাধবে না। শুধু আপনাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন আমার দরকার, এটা হচ্ছে মূল বক্তব্য। আচ্ছা, তাহলে লিখেন হচ্ছে বিকজ, লিখেন বিকজ অফ মাই ইলনেস, বিকজ অফ মাই ইলনেস। খেয়াল করে দেখেন, আমি বলছিলাম ইল অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভের সাথে নেস দিলে হয় নাউন। ইলনেস নাউন অবলিক অ্যাবস্ট্রাক্ট নাউন, মনে আছে কিনা দেখেন। হ্যাপিনেস, সফটনেস, ব্রডনেস, ইলনেস, কথা কি বুঝতেছেন কিনা? সো ইনশাআল্লাহ আমি আপনাদের একটা দক্ষতা আনবো। বিকজ অফ মাই ইলনেস, কমা দেন, কমা দিয়ে লিখেন যে I didn't go to school. I didn't go to school yesterday. আমি গতকাল স্কুলে যেতে পারি নাই। Because of my illness, আমার অসুস্থতার কারণে I didn't go to school yesterday. এই অংশটা হচ্ছে no change, কোনো পরিবর্তন আসবে না। মনে রাখবেন because as since, আমি আবার বলতেছি আপনাকে as বা since, বিকেলে ক্লাসে পড়াইছি। as বা since এর মানে কারণও হয়, এর মানে যেহেতু হয়, এর মানে আবার যখন হয়। সময় হলে হবে যখন, ফলাফল হলে হবে যেহেতু, আর কোন কজ হলে হবে কি কারণ। as since এরা মনে রাখেন 12 শব্দটা বলবো। ওই যে একটা মেয়ে অনেক স্বামী গ্রহণ করে, গ্রামীণ অঞ্চলে তা বলা হয়, তাই আমাদের বন্ধু বেশি তো না বলি থাক। আলটিমেটলি দেখেন, তাহলে আমি যদি বলি দেখেন হচ্ছে I didn't, আমি যাই নাই। I didn't go to school. I didn't go to school yesterday. আমি স্কুলে যাই নাই yesterday because কি ছিলাম? I was ill. কথা বুঝছেন কিনা? আর এটা and দ্বারা যুক্ত করে দেন, and দ্বারা যুক্ত করে দেন, তাহলে শেষ হয়ে যাবে। আচ্ছা, 8 নাম্বার গেল, 8 নাম্বার নিয়ম গেল। 9 নাম্বার নিয়ম আসে। 9 নাম্বার আসেন কি বলছে দেখেন, besides মানে লিখেন হচ্ছে ছাড়াও। besides যদি থাকে, besides যদি থাকেন, while, ওই যে বলছিলাম while থাকলে কন্টিনিউয়াস হবে এমনটা না, আজকে প্রমাণ করে দিব। আর এইবারে লিখেন not only ডট ডট লিখেন but also, not only ডট ডট লিখেন হচ্ছে but also। আচ্ছা, লিখেন besides giving advice দেয়া ছাড়াও, he helped, তিনি আমাদেরকে সাহায্য করলেন। he helped us with money, তিনি আমাদের টাকা দিয়ে সাহায্য করলেন। খেয়াল করে দেখেন, আগের মতোই he helped, এখানে ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট আছে, এটা হচ্ছে no change, খেয়াল করেন। besides এটা হচ্ছে আপনার প্রিপোজিশন, প্রিপোজিশন। গিভিংটা এটা অবশ্যই জেরান নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, তিনি কি বললেন, মানে তিনি উপদেশ দেয়া ব্যতীত আমাদেরকে কিছু টাকা দিয়ে সাহায্য করলেন। আচ্ছা, তাহলে আলটিমেটলি খেয়াল করে দেখেন, why, উপদেশও দিলেন তিনি, সাহায্য করলেন তিনি, while he, তাহলে অবশ্যই হবে gave advice, যখন তিনি আমাদের উপদেশ দিলেন। এছাড়াও he helped us with money, তিনি আমাদের টাকা দিয়ে সাহায্য করেছিলেন। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন নট অনলি বাট অলসো একটা ফ্যাক্টর আছে। আমি আপনাকে দেখাই, আপনি কি বলে বইয়ে দেখালে বুঝবেন। নট অনলি বাট অলসো একটা ভালো ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে 185 পেজে বের করতে পারবেন আপনি। হচ্ছে আপনার কি বলে পেজে বের করেন। নট অনলি বাট অলসোর একটা প্যারালাল স্ট্রাকচার বলে কথা আছে। দেখেন, নট অনলির পরে নাউন বসলে বাট অলসোর পরে নাউন বসবে, নট অনলির পরে অ্যাডজেক্টিভ বসলে বাট অলসোর পরে অ্যাডজেক্টিভ বসবে, নট অনলির পরে অ্যাডভার্ব বসলে বাট অলসোর পরে অ্যাডভার্ব বসবে, নট অনলির পরে প্রিপোজিশনাল ফ্রেজ বসলে বাট অলসোর পরেও প্রিপোজিশনাল ফ্রেজ বসবে।
পেজ নাম্বার 185। ভাইরে এই বইয়ে অনেক কিছু শেখার আছে রে ভাই। যেমন দেখেন সে, আপনারা অনেকেই জানেন পিসি দাস না, ক্লিপস্টোফেল। এখানে দেখেন আলটিমেটলি 207 নাম্বার সে আর টেলের পার্থক্য দেখেন কোথায় কোথায় আপনার টেল ইউজ করা যাবে। এটা আমি সামনে দিতাম সে টেল এ স্টোরি, টেল এ জোক, টেল এ সিক্রেট, টেল এ লাই, টেল দ্য ট্রুথ, টেল দ্য টাইম। এই সমস্ত জায়গাগুলোতে আপনি কি বলতে পারবেন? টেল বলতে পারবেন। কথা বলছেন কিনা? সেড ইউজ করা যাবে, সেড দ্যাট, ওই যে ইনডিরেক্ট ন্যারেশন সেড। আর এই জায়গাগুলোতে দেখেন টেল ইউজ করা যায়, টেল এ স্টোরি, টেল এ জোক, টেল এ সিক্রেট, টেল এ লাই, টেল দ্য ট্রুথ, টেল দ্য টাইম। কথা কি বুঝতেছেন কিনা? খেয়াল করে দেখেন। এই বিষয়গুলো যদি না বোঝেন রে ভাই, তাহলে ঝামেলা আছে। এগুলো খুব সুন্দর করে সূক্ষ্মভাবে আলোচনা করা আছে ভাই। সব আমি আপনাকে পড়াবো ওয়ান বাই ওয়ান। কথা বুঝছেন? তাহলে আলটিমেটলি একটু খেয়াল করে দেখেন, এখানে নট অনলির পরে যদি ভার বসে বাট অলসোর পরে বার বসবে, নট অনলির পরে নাউন বসবে, বাট অলসোর পরে নাউন বসবে। আপনি এটাকে দুইভাবে সাজাতে পারেন। এভাবে সাজাতে পারেন, হি নট অনলি gave advice, তিনি শুধু উপদেশই দেন নাই, বাট অলসো দেখেন নট অনলি পরে ভার বসে, বাট অলসো পরে কি হবে? ভার বসবে। হি হেল্পড আস উইথ মানি, সহজ কথা। নট অনলি পরে যে ফিগার বলবে, বাট অলসো পরে সেই সেম ফিগার বলবে। সো ট্রান্সফরমেশন এন্ড। কথা ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা, আমি আপনাকে একটা পড়া দিয়ে দিই, সেটা হচ্ছে একটু খেয়াল করেন। কালকে আলটিমেটলি এই যে মিনি টেস্ট 1 গ্রামার আইটেম 3 থেকে 14 নম্বরের উপর মিনি টেস্ট 1 এখানে দেখবেন এই যে মিনি টেস্ট 105 নাম্বার পেজে। আমার যদি টাইপ করা সম্ভব হয় আমি করব 105 নাম্বার পেজে। এই যে এক থেকে দেখবেন 1 থেকে 50 পর্যন্ত, 1 থেকে 50 পর্যন্ত, এই যে 50 পর্যন্ত পিন পয়েন্ট ইরর আছে। এই পিন পয়েন্ট ইরর নিয়ে আমরা কালকে কথা বলবো ইনশাআল্লাহ, এবং এটা হবে কালকে দুপুরবেলা 2:30টায়। আর রাত্রে হবে ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস 3, কারণ এর আগে 2টা ক্লাস হয়েছে। কালকে 3 নম্বর ক্লাস নেব ইনশাআল্লাহ। সো আশা করি বিষয়গুলো খুব সুন্দর করে নিজে দেখার চেষ্টা করবেন। আর আমি এখানে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দিব। মানে এই জাতীয় এখানে এই বইয়ে পিন পয়েন্ট ইরর এইভাবে আছে প্রায় 200টা। প্রত্যেকটা প্রশ্নের আমি ব্যাখ্যা দিব। এখানে ভাবার সুযোগ নাই 1 থেকে 10-এর মধ্যে কে পার নাই, এভাবে না। আই গিভ দ্য এভরি কোশ্চেন এক্সপ্লেনেশন। তো শ্রম দাও, এসির মধ্যে আমি ঘামতেছি, বুঝতেছো কেন? কারণ আমি আমার টাকাটা হালাল করে নিতে যাচ্ছি। এরপরেও কেউ দাবি করতে পারবো না যে তোমার থেকে নেওয়া 500 টাকা আমি বেইমানি করছি, কারণ বরকত আসবে না পরবর্তীতে। কথা কি বুঝতেছো? ওই টাকা যদি আমি কোনো খাতে লাগাই বা কাউকে উপকার হতে হবে, ধরো কারো চিকিৎসার জন্য কিছু টাকা দান করলাম, ওই টাকা তার উপকার আসবে না। মনে রাখবো, হালাল টাকা না দিলে দান করলে উপকার হয় না, বরকত হয় না। কথা বুঝছো? তাহলে এটা পড়া, কালকে দুপুরবেলা কথা হচ্ছে ইনশাআল্লাহ। স্টে দেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।